সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন সবাই। চ্যানেল জেড আয়োজিত নিয়মিত অনুষ্ঠান এডিটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আমিরুল ইসলাম কাগুজি। প্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের উপর দিয়ে সবচেয়ে মর্মান্তিক এবং ভয়ানক একটি ঘটনা ঘটে গেছে। সেটা হলো মাইলস্টোন স্কুলের উপরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে শিশুরা মারা গেছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। আজকে পর্যন্ত আরও 2 জন মারা যাওয়ার পর মোট 35 জন এই ঘটনায় জীবন দিয়েছে। তাদের শহীদি মৃত্যু কামনা করি। এটি একটি বিষয়। আর আজকে 26 জুলাই, এখান থেকে 1 বছর আগে আপনারা জানেন এই দিনটি ছিল শুক্রবার। সেই সময়কার ছাত্র আন্দোলন একেবারেই তুঙ্গে, যখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার এবং তার পেটোয়া বাহিনী পুলিশ সারা দেশে একেবারে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, গাদাগাদি করে রাখা হচ্ছে বিভিন্ন হাজতখানায়, যেখানে জায়গা নেই তারপরও সেই সমস্ত জায়গায় নিয়ে রাখা হচ্ছে এবং সবাইকে রিমান্ডের নাম করে জেলখানায় পাঠানো হচ্ছে। রাজনৈতিক নেতা কর্মী প্রায় 1000-এর মতো সেই দিন একদিনে গ্রেপ্তার হয়েছিল। এর মধ্যে একজন সাংবাদিক, আমাদের এই চ্যানেল জেডের এক্সিকিউটিভ এডিটর সাংবাদিক সাইদ খানও এই দিনেই গ্রেপ্তার হয়েছিল। তাকেও দিন শেষে শুক্রবার একইভাবে 5 দিনের রিমান্ড দিয়ে তাকে জেলখানায় পাঠানো হয়েছিল। সাংবাদিকদের মধ্যে তাকেই একমাত্র গ্রেপ্তার হওয়া সাংবাদিক হিসেবে আমরা ধরি। আর সেই ঘটনায় বিশেষ করে গত বছর আমাদের প্রায় 6 জন সাংবাদিক পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেছিল, বহু সাংবাদিক আহত ছিল। তো শেখ হাসিনা এই হত্যাকাণ্ডগুলো চালিয়ে যাওয়ার পর তিনি অনেকটা মানুষ দেখানোর জন্যে, বাংলাদেশের লোকজনদেরকে তিনি দেখানোর জন্যে কয়েকটি হসপিটাল তিনি পরিদর্শন করেছিলেন। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করার সময় তিনি আহতদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থার কথা বললেন। তারপরে যারা গুলিতে নিহত হয়েছে তাদের পরিবারকে সাহায্য করার জন্য বললেন এবং সেখানে সেই যথারীতি তিনি তার কান্না সেখানেও তিনি দেখালেন, চোখের পানি ফেললেন এবং বললেন যে স্বজন হারানোর বেদনা তার চেয়ে আর কেউ জানে না, উপলব্ধি করতে পারে না। এর পরপরই বিভিন্ন জায়গা থেকেই তখন আন্দোলনকারী ছাত্র নেতা জনতা অনেকেই বলেছেন এই একই কথা। গত 15-20 বছর ধরে তারা শুনে আসছে, স্বজন হারানোর বেদনা বা স্বজন হারানোর বেদনা তিনি বোঝেন, কিন্তু সন্তান হারানোর বেদনা তিনি কখনো উপলব্ধি করতে পারেন না, বুঝতে পারেন না। এটা অনেকেই তখন লিখেছিল। আর একই দিনে যখন এত ধরপাকড় হচ্ছে সারা দেশে, সেই সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তি দেওয়ার দাবি করেছিলেন এবং একই সঙ্গে তিনি 1 দফার আন্দোলনের ডাক দিয়েছিলেন সেই দিন এবং সারা দেশে বিএনপির নেতাকর্মীদেরকে রাজপথে নেমে আসার যে আহ্বান জানিয়েছিলেন, সেটাও ছিল একটা টার্নিং পয়েন্ট। শেখ হাসিনার পতনের আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে এটা ছিল টার্নিং পয়েন্ট। যাই হোক, এটা আমরা একটা প্রতিদিন যে আলোচনাগুলো করি সে আলোচনার মধ্যে এটা একটা অংশ। আর দ্বিতীয় অংশ হচ্ছে এই পর্যায়ে এসেও ভারতের সঙ্গে প্রতিনিয়ত শেখ হাসিনার যে সমস্ত সম্পর্কগুলো হতো এবং টেলিফোনিক আলোচনা যেগুলো হতো সেগুলো তো আছেই। শেখ হাসিনাকে শেষ দিন পর্যন্ত তাকে রক্ষা করার জন্য ভারত তার পাশে ছিল এবং এই পাশে থাকার কারণেই শেখ হাসিনা বিগত যে 15-16 বছর ক্ষমতায় থাকতে পেরেছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে ভারত ছিল তার পাশে। ভারত তার পাশে রাখতে গিয়ে ভারত কোন সময় বাংলাদেশের জনগণের কাছ থেকে যে দূরে সরে গেছে
সেটা মনে হয় উপলব্ধি করতে পারে নাই। গত একটি বছর চলে গেল, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস 1 বছর ক্ষমতায় আছেন, কিন্তু এই 1 বছরের মধ্যে ভারত তার সঙ্গে কিন্তু কোনো রকম সুসম্পর্ক গড়ে তুলতে পারে নাই। তার মূল কারণ হচ্ছে বিগত যে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের দহরম মহরম সম্পর্ক এবং শেখ হাসিনাকে টিকে রাখার জন্যে কতগুলো নির্বাচন তাদের মতো করে দেওয়া, জনগণকে ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, বিনা ভোটে শেখ হাসিনাকে ক্ষমতা প্রলম্বিত করা, এই বিষয়গুলো একতরফাভাবে ভারত বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনার সরকারের কাছেই বা তার পাশে থেকেই এই কাজগুলো করেছে। আর এর মধ্য দিয়ে জনগণ যখন ভোট দিতে পারে নাই, সেই সময় জনগণ ভারতের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সর্বশেষ যখন 7ই জানুয়ারির নির্বাচনকে ঠেকাতে পারল না, প্রতিরোধ করতে পারল না জনগণ, তখন তারা নিজেদের উদ্যোগেই ভারতীয় পণ্য বর্জন করা শুরু করে দিল। এবং সেই ভারতীয় পণ্য বর্জন করা যে এত পপুলারিটি পেয়েছিল, এবং বাংলাদেশ থেকে মানুষজন ভারত সফর করতে যাবে না, সেখানে কোনো হোটেলে থাকবে না, এই ঘটনাগুলো যখন তারা নিজের থেকেই মানে এই উদ্যোগগুলো নিল, তখন ভারতের ব্যবসায়ীরা অনেকটাই পথে নেমে পড়ে এবং তারা ক্ষতিগ্রস্ত হতে থাকে। এই ঘটনাগুলো গত বছরগুলোতে হয়েছে, 15-16 বছর ধরে হয়েছে। আর শেখ হাসিনা পাশে থাকতে গিয়ে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কের অনেকগুলো হানি ঘটিয়েছে। এখন ভারত কোন দিকে যাবে? ভারত কি এখনো সেই একই অবস্থানে থাকবে, নাকি বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটাবে? সেটা কিন্তু কিছু কিছু পদক্ষেপ মনে হচ্ছে যে তারা এগিয়ে নিতে চাচ্ছে। কেননা শেখ হাসিনাকে তারা প্রশ্রয় দেওয়ার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশের কাছে তাদের ফিরিয়ে দেওয়ার কথা ছিল। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা শুরু হয়েছে, শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, এবং যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা, সেইখান থেকে নোটিশও পাঠানো হয়েছে, কিন্তু ভারত সেটাকে এখনো রেসপন্স করে নাই, বা ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠায়নি, এটা ঠিক। তবে শেখ হাসিনার সঙ্গে আরেকটি কাজ করছে, তার নেতাকর্মীদের দেখা করতে দিচ্ছে না। ডক্টর হাসান মাহমুদও এসে দীর্ঘদিন ধরে দিল্লিতে অবস্থান করেছিলেন, কিন্তু দেখতে দেন নাই। ওবায়দুল কাদেরও দেখা পাচ্ছেন না, নানক পাচ্ছেন না, অনেকেই দেখা করতে পারছেন না। তো এটা আসলেই তাদের আন্তরিকতা, নাকি বাংলাদেশকে দেখানো যে শেখ হাসিনাকে একঘরে করে রাখা হয়েছে, এইগুলো এখন আমাদের দেখার বিষয় যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে ভারত কিভাবে বাংলাদেশের সঙ্গে আচরণ করে। কেননা ইতিমধ্যে অনেক কাজ করেছে তারা, বাংলাদেশের বিরুদ্ধে গেছে, যেগুলো যেমন ভিসা বাতিল করে রাখছে, এখনো পর্যন্ত ভিসা বন্ধ করে রেখেছে, বাংলাদেশের মানুষ এখন ইন্ডিয়াতে যেতে পারছে না, এটা একটা আছে। অনেক দিন ধরে এই কাজগুলো চলছে, এবং বাংলাদেশের অনেক রোগী যেত যারা ভারতে চিকিৎসা নিতে, তারা সেগুলো যাচ্ছে না, অন্যদিকে যাচ্ছে, যেমন থাইল্যান্ড আছে, এখন চীনের দিকে যাচ্ছে, অনেকে এই দিকে চিকিৎসাগুলো নিচ্ছে। তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে না, এটা ঠিক, কিন্তু ভারত যদি এগিয়ে না আসে এবং দুই পক্ষই যদি সামনের দিকে এগিয়ে না আসে, তাহলে এই দুই দেশের সম্পর্ক সামনের দিকে এগোবে বলে মনে হয় না। তার কারণ ভারত এখনো পর্যন্ত বাংলাদেশে যে পুশিন খেলা খেলছে, এটা বাংলাদেশের জন্য ন্যাক্কারজনক, বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর একটা অবস্থা। তারা বাংলা ভাষাভাষী মুসলমান পাইলেই তারা বাংলাদেশে পুশিন করে দিচ্ছে। এটার ব্যাপারে মমতা ব্যানার্জি বারবার বলে আসছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদেরকে প্রশ্রয় দিতে কোনো সমস্যা না হলেও মুসলমানদেরকে প্রশ্রয় বা আশ্রয় দিতে, আশ্রয় ঠিক না, তারা তো বাংলাদেশের ভারতেরই মানুষ, তাদের কেন বাংলাদেশে বারবার পুশিন করতে হচ্ছে? এই বিষয়গুলো যদি সমাধান না হয়, তাহলে মনে হয় না যে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্ক খুব বেশি দূর এগিয়ে যাবে বলে মনে হয় না। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ চ্যানেল জেড এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।